হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভে। আর আমি অর্ণব শর্মা, তোমাদের সাথে যেমনভাবে প্রতিটি বিষয় ডাব্লিউবিসিএস প্রতিটি সাবজেক্টকে একদম টু দ্য পয়েন্ট টপিক ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি এই ডাব্লিউবিসিএস কনসেপ্ট পিডিএস সেশনে, তেমনভাবেই আজকের টপিকে চলে এসেছি, যেখানে অ্যানশিয়েন্ট হিস্ট্রির আমরা পরপর যে পর্বগুলো দেখছিলাম তারই পরের পর্ব, যেখানে আমরা সাতবাহনদের সময়কার কথা বলবো। সাতবাহন মৌর্য পরবর্তী যুগে বৈদেশিক আক্রমণ যখন পেরিয়ে যাচ্ছে, তারপর একদিকে কুষাণ এবং ধীরে ধীরে দক্ষিণ দিকে সাতবাহনদের জমানা, মাঝখানে শক, পার্থিয়ান, এরা তো আছেই। আজকের পর্বে আমরা মূলত সাতবাহনদের গল্প, সাতবাহনদের পয়েন্ট অফ ভিউ, তথ্য কিংবা কনসেপ্ট পুরোটা ক্লিয়ার করব। সাতবাহন, দেখো কথাই বলে আমরা জানি যে মুঘল পিরিয়ডে দক্ষিণ ভারতে মারাঠা অঞ্চলে তারা সাম্রাজ্য বিস্তার করেছিল শিবাজির হাত ধরে। পরবর্তীকালে পেশোয়ারা, বাজিরাও, এরা বারবার করে আসছে। ধীরে ধীরে আধুনিক ভারতবর্ষের মানে মেডিয়েভেল পেরিয়ে গিয়ে আধুনিক ভারতবর্ষের যে দোলাচল চলছিল, যখন ইউরোপীয় শক্তি ভারতবর্ষে প্রবেশ করছে, সেই সময় তার ঠিক আগাগ দিয়ে মারাঠা শক্তির যে বর্ণনা, সেটা তো আমরা ওই সেকশনে পড়েই নিই। তার জন্য তো তোমাদের সেপারেট প্লেলিস্ট রাখাই আছে। কিন্তু এই মারাঠা শক্তির বিস্তার শুধুমাত্র এই মারাঠা শক্তি শিবাজির হাত ধরে হচ্ছে তা নয়। এই মহারাষ্ট্রের ভূমিপুত্র সাতবাহনরাও কিন্তু একরকমভাবে এই সাতবাহন শক্তি বিস্তারিত করছিল অ্যানশিয়েন্ট আমলে। কি সেটা কিভাবে হচ্ছে? মূলত সাতবাহন লোকজন, তাদের যদি গল্প সিনেপসিস দেখার চেষ্টা করি, তাহলে ফার্স্টে আসছে সিমুক, যিনি হচ্ছেন ফাউন্ডার, তারপরে কানহ বা কৃষ্ণ, তার পরবর্তীকালে প্রথম সাতকর্ণী। কথিত আছে এই প্রথম সাতকর্ণী থেকে তারপরে গৌতমীপুত্র সাতকর্ণী অন্যতম শ্রেষ্ঠ শাসক। এদের দুজনের গ্যাপ ছিল শাসন কার্যের প্রায় 100টা বছর, যেখানে মাঝে প্রায় আরও 19 জন শাসককে পাওয়া যায়, যাদের ঠিকঠাক তথ্য পাওয়া যায় না। পরবর্তীকালে গৌতমীপুত্র সাতকর্ণীর পরবর্তীকালে বশিষ্ঠপুত্র পুলমাই, তারপরে শিবাস্ত্রী সাতকর্ণী, তারপরে শিবস্কন্দ সাতকর্ণী, তারপরে যজ্ঞস্থী সাতকর্ণী এবং শেষমেশ তৃতীয় পুলমাই। এই যে পুরো গল্পটা আমরা দেখতে পাই, সেই গল্পটা ইতিহাসগুলো পাচ্ছি কোত্থেকে, তার সোর্সেস কি, রিসোর্সেস কি, ইতিহাসের উপাদান কি? ইতিহাসের উপাদান বিভিন্ন রকম পয়েন্ট অফ ভিউ থেকেই পাই। মূলত সাহিত্য থেকে আমরা বেশ কিছু ঐতিহাসিক উপাদান পেয়ে থাকি। যেমন পেয়ে থাকি আমরা টলেমির যে ভূগোল, টলেমির যে বিবরণ, সেখান থেকে পেয়ে থাকি। এছাড়া প্লিনির রচিত ন্যাচারাল হিস্ট্রি থেকে আমরা সাতবাহন গল্প জানতে পারছি। গুণাঢ্যের রচিত বৃহৎ কথা, এটাও একটা সাহিত্য উপাদান, যেখান থেকে সাতবাহনদের গল্প আমরা জানতে পারছি। এছাড়াও বেশ কিছু ইনস্ক্রিপশন বা শিলালিপি, এইগুলোও সাতবাহনদের ইতিহাস আমাদেরকে জানাচ্ছে। যেমন নাসিক প্রশস্তি, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট রিসোর্স একটা। এছাড়া হাতিগুম্ফা লিপি, এছাড়া জুনাগড় শিলালিপি, নানাঘাট শিলালিপিটাও খুব গুরুত্বপূর্ণ সাতবাহনদের ইতিহাস জানার জন্য। এছাড়াও বেশ কিছু পুরাণে, যেমন মৎস্য পুরাণ কিংবা বায়ু পুরাণেও কিন্তু সাতবাহনের ইতিহাস জানা যাচ্ছে। মূলত ভারতবর্ষের দক্ষিণ দিকে এই পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট, অর্থাৎ দাক্ষিণাত্যের যে মধ্যবর্তী অংশ, সেখানে অনেকগুলো 17টা 18টা 19টা যে অনুশাসন লিপি ছিল, বিভিন্ন সময় সাতবাহনদের দ্বারা চালু করা যেসব মুদ্রা ছিল, সেখান থেকেও কিন্তু সাতবাহন বংশের ইতিহাস আমরা জানতে পারি। এবং সেই ইতিহাস ঘাঁটতে ঘাঁটতেই যেটা পেয়ে থাকি আমরা, সেটা কি পাই? এটা পাই যে সাতবাহনরা মূলত মহারাষ্ট্রের আদি বাসিন্দা। মহারাষ্ট্রের আদি বাসিন্দা এরা মূলত ব্রাহ্মণ সম্প্রদায় জাতির লোকজন ছিলেন। কথিত আছে যে বিধবা ব্রাহ্মণ এবং নাগবংশীয় পুরুষের মিলনেই নাকি এই সাতবাহন বংশের সূত্রপাত। সাতবাহন, যার কথা অর্থ হচ্ছে সপ্তবাহন বা সূর্যের অপভ্রংশ, সূর্য শব্দ থেকে সাতবাহন এই শব্দটি আসছে, সূর্যের অপভ্রংশ থেকে আসছে। এবার সাতবাহন বংশে আমরা এই প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, এই সাতকর্ণী নামটা পাচ্ছি। সাতকর্ণী শব্দটা কোটানকোট, সাতকর্ণী শব্দটা তাহলে কি? সাতকর্ণী শব্দটা হচ্ছে আসলে এই সাতবাহন যে বংশ, তার যে কুলপদ, কুলমর্যাদা, সেই কুলের নামকে পরিচয়ক দিচ্ছে। অথবা বলা যেতে পারে, যদি ভাষাতাত্ত্বিক দিক থেকে দেখি আমরা, তাহলে দ্রাবিড় বা অস্ট্রিচ এই ধরনের ভাষার দিক থেকে দেখতে গেলে সাত
এই 7 মানে কিন্তু 7 নয়, এই 7 মানে হচ্ছে ঘোড়া বা অশ্ব, আর বাহন তার মানে হচ্ছে পুত্র। এটা দ্রাবিড় ভাষায় কথা বলছি, তাহলে সেখান থেকে তার মানে দাঁড়াচ্ছে অশ্বপুত্র। তো সাতকর্ণী শব্দের অর্থ হচ্ছে অশ্বপুত্র দ্রাবিড় ভাষাতে। আর গোটা সাতবাহন কথাটা হচ্ছে সপ্তবাহন বা সূর্য থেকে এসছে, অপভ্রংশ থেকে। আর সাতকর্ণী আসলে তার কুল মর্যাদাকে এস্টাবলিশ করছে। যাই হোক, এই গোটা যে ইতিহাস জানতে পারছি সাতকর্ণীদের, সেই সাতকর্ণীদের রাজধানী বা সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? প্রতিষ্ঠানপুর বা পৈঠান, বর্তমানে যেটা ঔরঙ্গাবাদ জেলা, মহারাষ্ট্র গুজরাট এরিয়া ঔরঙ্গাবাদ জেলা, সেইখানেই প্রতিষ্ঠানপুর বা পৈঠানে এদের মূল শক্তির কেন্দ্রস্থল ছিল বা রাজধানী ছিল। বিভিন্ন ইতিহাস থেকে দেখা যাচ্ছে যে বংশের ট্রি এইরকম। প্রথমেই বললাম যে শিমুখ হচ্ছে ফাউন্ডার এই বংশের, তিনি এই বংশ তৈরি করছেন, প্রথম শাসক। তার নাম শিমুখ বা শ্রীমুখও বলা যেতে পারে। তিনি কবে আসছেন? 235 থেকে 213 খ্রিস্টপূর্ব বা পূর্বাব্দ, এই সময় তিনি আসছেন। মূলত তাদেরকে বলা হচ্ছে অন্ধ্র জাতীয় বা অন্ধ্রভিত্ত, যদিও তাদের মূল বাসিন্দা হচ্ছে তারা মহারাষ্ট্রে। এখানে অন্ধ্র বলতে দক্ষিণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই দক্ষিণী সাম্রাজ্য বা বংশ তৈরি করছেন শ্রীমুখ বা শিমুখ। তিনি মূলত আজ ধীরে 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 উত্তর ভারতের দিকে অগ্রসর হচ্ছেন, উত্তর ভারতকে মগধকেও জয় করছেন। এবং সেই সময় কাহ্ন বংশের গল্প আমরা আগের ক্লাসগুলোতে পড়িয়ে নিয়েছি, যারা এখনও দেখোনি তারা কিন্তু প্লেলিস্টে গিয়ে পরপর প্রতিটা ক্লাস করে নাও। ওই কাহ্ন বংশের যে সুশর্মন ছিলেন শাসক, তাকে পরাজিত করে তিনি শেষমেশ সাতবাহন বংশকে তৈরি করছেন এবং এস্টাবলিশও করছেন। তিনি ফাউন্ডার। এর পরবর্তীকালে কাহ্ন বা কৃষ্ণ আসছে এবং তার পরবর্তীকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক একজন প্রথমতম দিক থেকে দেখা গেলে সেটা হচ্ছে প্রথম সাতকর্ণী। এবং তার সময় সাতবাহন বংশের যে যে বিস্তার, সেগুলো সূত্রপাত হচ্ছে। পরবর্তীকালে সেই বিস্তার আরও বর্ধিত করেছেন গৌতমীপুত্র সাতকর্ণী। কিছুটা ইম্পর্টেন্ট অবশ্যই বশিষ্ঠপুত্র পুলমাই, শেষমেশ ইম্পর্টেন্ট ছিলেন। লাস্ট ইম্পর্টেন্ট শাসকের নাম হচ্ছিল যজ্ঞশ্রী সাতকর্ণী। তো প্রথম সাতকর্ণীর গল্প আমরা একটু আধটু দেখে নেব। একটু আধটু নয়, মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেখব। প্রথম সাতকর্ণী কার সমসাময়িক? আমরা এর আগেই দেখেছিলাম যে ভারতবর্ষে চেদি বংশ, কলিঙ্গকে কেন্দ্র করে তাদের বিস্তার হচ্ছিল মৌর্য পরবর্তীকালে। আমরা এটা দেখেছিলাম, মৌর্যদের সমসাময়িক, তার পরবর্তীকালে এগুলো দেখে নিয়েছিলাম আগের ক্লাসগুলোতে। সেই যে কলিঙ্গরাজ খারবেল, সেই কলিঙ্গরাজ খারবেলের সমসাময়িক হচ্ছেন এই প্রথম সাতকর্ণী। প্রথম সাতকর্ণী কলিঙ্গরাজ খারবেলের সময়কালের লোকজন। প্রথম সাতকর্ণীরও কিন্তু রাজধানী কোথায়? রাজধানী হচ্ছে প্রতিষ্ঠানপুর বা পৈঠান। আগেই বললাম সাতবাহন বংশের মূল কেন্দ্রবিন্দু শক্তির সেটা হচ্ছে প্রতিষ্ঠানপুর বা পৈঠান, তার রাজধানী এটা। তার পত্নীর নাম কি? তার পত্নীর নাম হচ্ছে নাগনিকা বা নায়নিকা। এখান থেকেই একটা শিলালিপি পাই, তারই রচিত, নায়নিকার রচিত শিলালিপি সাতকর্ণীর জন্য তিনি রচনা করেছেন। তার পত্নী, তার নাম হচ্ছে নানাঘাট শিলালিপি। পরীক্ষায় কোশ্চেন আসে, নানাঘাট শিলালিপি কার রচনা? রানী নায়নিকার। তিনি আসলে আরম্ভীয় বংশের কন্যা, তিনি প্রথম সাতকর্ণীর পত্নী। তিনি প্রথম সাতকর্ণীর যে কৃতকার্য, তার গুণগান নিয়ে তিনি এক শিলালিপি লিখছেন, ইনস্ক্রিপশন করছেন, তার নাম হচ্ছে নানাঘাট শিলালিপি। এবং এই শিলালিপি থেকে জানা যাচ্ছে প্রথম সাতকর্ণী কিছু উপাধি নিয়েছিলেন। কি উপাধি নিয়েছিলেন? তিনি দক্ষিণ ভারত জয় করতে করতে তিনি উপাধি নিচ্ছেন দক্ষিণা পথপতি, বা তিনি যেহেতু বহু যুদ্ধ জয়লাভ করছেন তাই তার উপাধি আসছে অপ্রতিহত চক্র। তার এই যে রাজ্য জয়, একের পর এক তিনি রাজ্য জয় করছেন দক্ষিণ ভারত জুড়ে, তার জন্য তিনি সেই রাজ্য জয়ের স্মৃতির উদ্দেশ্যে এও পাওয়া যাচ্ছে বিভিন্ন ঐতিহাসিক উপাদানে যে তিনি দুটি বড় যজ্ঞ করেছিলেন, যার নাম ছিল অশ্বমেধ যজ্ঞ। এছাড়াও আরেকটু বড় যজ্ঞ করেছিলেন, তার নাম হচ্ছে রাজস্ব যজ্ঞ। তাহলে দুটি অশ্বমেধ যজ্ঞ এবং একটি রাজস্ব যজ্ঞ, সচরাচর এগুলো কিন্তু বৈদিক কালচারে ছিল, মনে করে দেখো। সেই কালচার আবার ফিরিয়ে নিয়ে আসছে প্রথম সাতকর্ণী, এবং এইগুলো কিন্তু রাজ্য জয়ের ইতিহাস হিসাবে, রাজ্য জয়ের স্মৃতি হিসাবে তিনি করছেন। এবং এই গৌতমী প্রথম সাতকর্ণী পরবর্তীকালে প্রায় 100টা বছর পেরিয়ে যাচ্ছে। 100টা বছরে 19 জন শাসকের নাম
ইতিহাস খুঁজলে টুকটাক পাওয়া যায়, পুরাণ খুঁজলে পাওয়া যায়, কিন্তু খুব দারুণ তথ্য কিছু পাওয়া যায় না। কিন্তু এই 100টা বছর পর গিয়ে বেশ বড় রকমভাবে সাতবাহন শক্তিকে আবার ফিরিয়ে নিয়ে আসছেন গৌতমীপুত্র সাতকর্ণী 100 বছর পরে গিয়ে। এবং এনার সময়কাল হচ্ছে কিন্তু 106 থেকে 130 এডি, মানে খ্রিস্টাব্দ, খ্রিস্ট জন্মের পরে 106 থেকে 130 এডি। এবার মাথার মধ্যে রাখতে হবে, তাহলে ভারতবর্ষের উত্তর দিকে যে শক্তি, সেগুলো তো কুষাণ যুগ টুষাণ যুগ পেরিয়ে গেছে, আগে দেখে নিয়েছি আমরা। দক্ষিণ ভারত থেকে শক্তি বিস্তার হচ্ছে এই আবার সাতবাহন বংশের মাধ্যমে, এবং সেইখানে 100 বছর পার করে প্রথম সাতকর্ণীর পরবর্তীকালে শক্তি বিস্তার করছেন আবার গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী বেশ ভালো রকমের ভূমিকা ছিল, বা শ্রেষ্ঠ শাসক বলা হয় সাতবাহন বংশের। তিনি সাতবাহন বংশের বেস্ট রুলার ছিলেন। তিনি অবশ্যই ব্রাহ্মণ ছিলেন জাতিতে, কিন্তু তথাপি তিনি ব্রাহ্মণ্যবাদকে মানে মানলেও তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকও ছিলেন। তিনি বৌদ্ধ ধর্মকে তিনি রক্ষা করার চেষ্টা করেছেন, তিনি তার প্রতি সহিষ্ণুতা দেখিয়েছেন। তার মা ছিল গৌতমী বালাশ্রী, পরীক্ষায় কোশ্চেন আসে, এবং সেই মায়ের নাম অনুযায়ী তার নাম হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। এবং তার মা তার সন্তানের গর্বে গর্বিত হয়ে তিনি আরেক শিলালিপি তৈরি করছেন, তার নাম হচ্ছে নাসিক প্রশস্তি, যেখানে গৌতমীপুত্র সাতকর্ণীর বিজয় বর্ণনা বা গুণগান লিখিত আছে। মানে এটাও একটা ইম্পর্টেন্ট ঐতিহাসিক উপাদান। এই উপাদানতে জানা যাচ্ছে যে গৌতমীপুত্র সাতকর্ণী তার দুটি উপাধি ছিল। এক, সাতবহন কুল যশ প্রতিস্থাপনকর, এবং আরেকটি ছিল শক যবন পল্লব নিঃসৃদন। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই দুটো উপাধির মাধ্যমে সাতবাহন বংশের যে কুল যশ, যে নাম ডাক, নেম ফেম, সেগুলো তার কাজের মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করছেন। তার উপাধি এটা। আর প্রতিষ্ঠা করছেন কি হবে? শকদেরকে, যবনদেরকে কিংবা পল্লবদেরকে তিনি নিঃসৃদন করছেন, উচ্ছেদ করে, রাজ্য জয় করে, তার বৃহৎ সাম্রাজ্যভুক্ত করে, সাতবাহন বংশের এরিয়া বাড়িয়ে বিস্তার করে তিনি কিন্তু এই কুল নাম যশ খ্যাতি এই সাতবাহনদের তিনি প্রতিষ্ঠা করছেন। তথ্য হচ্ছে তিনি শক দমন করছেন। গৌতমীপুত্র সাতকর্ণী তিনি শকদের দমন করছেন। শকদের শাখা আমরা আগেই পড়েছিলাম, যখন পড়িয়েছিলাম শকদের গল্প, শকদের ডাইনেস্টি পড়াচ্ছিলাম, সেখানে বলেছিলাম যে শকদের শাখা বিভিন্ন রকম ভাগে পরবর্তীকালে ভেঙে যায়। যেমন একটি শাখার নাম বলেছিলাম, আশা করি মনে আছে যারা রেগুলার ক্লাস করো, সেখানে পড়িয়েছিলাম খহরত, একটি শাখা ছিল। এবং এই খহরত শাখা, শকদের যে শাখা, যারা এই গুজরাটের কচ্ছ বেল্টে ছিল, যাদের রাজধানী ছিল ভৃগকুচ্ছ বা আজকের দিনে ব্রোচ, তার রাজার নাম ছিল নহপান, শকক্ষত্রপ নহপান। কোন ব্রাঞ্চ হচ্ছে খহরত ব্রাঞ্চ। তো এই নহপানের সমসাময়িক ছিলেন এই গৌতমীপুত্র সাতকর্ণী। আমি জানি না তোমরা সাউথ ইন্ডিয়ার সিনেমা দেখো কিনা। যদি তুমি সিনেমা দেখো, দেখবে অনলাইন মানে মিডিয়াতে অ্যাভেলেবেল আছে, মাধ্যমগুলোতে দেখবে সাতকর্ণী বলে একটি সিনেমা আছে সাউথ ইন্ডিয়ার। যদি সিনেমা দেখো তাহলে দেখবে তোমার এক ঝলকে অনেক কিছু পড়া তৈরি হয়ে যায়। আসলে অনেক কিছু হয়তো এক্সাজারেট থাকে, তবুও হয় না যে মূল বিষয়বস্তুগুলো হয়তো অনুধাবন হয়ে যায়। এছাড়া এনসিআরটি পড়লে এগুলো তো গল্পের ছলে মনে থাকবেই, কাজের পয়েন্টগুলো আমিও আমার মতো করে যেগুলো মূল পয়েন্ট সিভিল সার্ভিস ওরিয়েন্টেড, সেটা তো তোমাদের কাছে পোর্ট্রে করছি। এনিওয়ে, প্রসঙ্গে ফিরে আসি। তো এই যে গৌতমীপুত্র সাতকর্ণী রাজ্য জয় করছেন, শকদের দমন করছেন, শক শাখা খহরত ক্ষত্রপ নহপানকে তিনি পরাস্ত করছেন, যুদ্ধ করছেন। যুদ্ধ হয়েছিল মোটামুটি 124-25 খ্রিস্টাব্দ নাগাদ। নহপান হেরে যাচ্ছে। কিন্তু এই গৌতমীপুত্র সাতকর্ণীও শুধুমাত্র বিজয় উল্লেখ থাকলেও অন্যান্য যে শিলালিপিগুলোর নাম পাই, জুনাগড় শিলালিপি বা অন্যান্য শিলালিপি, বিভিন্ন দেশ থেকে এও প্যারালালি রাখলে দেখা যাবে গৌতমীপুত্র সাতকর্ণীও কিন্তু যুদ্ধে পরাস্ত হয়েছেন, এবং শকদের কাছেও তিনিও দমন হয়েছেন বেশ কয়েকবার। যেমন রুদ্র দামন, এই শকদের আরেকটি শাখা কর্দমক, এদেরও কিন্তু বিস্তারিত পড়া আছে আগের ক্লাসগুলোতে। কর্দমক শাখার যে রুদ্রদমন যে শাসক ছিলেন, জুনাগড় শিলালিপি তোমরা পেয়েছো, সেখানে পাওয়া যায় যে রুদ্রদমনও কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণীকে পরাজিত করছেন বেশ কয়েকবার, দুবার পরাজিত করছেন মিনিমাম। এবং যখন গৌতমীপুত্র সাতকর্ণী দেখছেন যে তিনি তার এই নাম যশ ঠিকঠাক করে টিকিয়ে রাখতে পারছেন না, তখনই তার যে ছেলে বশিষ্ঠপুত্র পুলমাই, তার সঙ্গে
তার এই রুদ্রদামনের মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে। অর্থাৎ বিবাহ রীতির মাধ্যমে সাতবাহন বংশের যে কুলমান যশ সে রক্ষা করার চেষ্টা করছেন গৌতমী পুত্র সাতকর্ণী। বিবাহ রীতিও তিনি রাখলেন। ঠিক ক্লিয়ার এইটুকু স্যার? এবার গৌতমী পুত্র সাতকর্ণীর রাজ্য জয়ের যদি ইতিহাস ঘাটা যায়, একটু ম্যাপ পয়েন্ট করে যদি মনে রাখার চেষ্টা করি, তাহলে আজকের ভারতবর্ষের অবস্থান মোটামুটি বুঝতে পারছো। হ্যাঁ, এবার 19-20 তোমার ওই দিকেও কিছু ছিল, এখন তো ভারতবর্ষের বর্তমান ম্যাপ এটা, কিন্তু এটা তো আরো ছড়ানো ছিল পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে। তো দেখা যাবে এই সাতকর্ণী বা গৌতমী পুত্র সাতকর্ণী তার ক্ষমতার বিস্তার হচ্ছে বিভিন্ন দিকে। প্রথমেই যে ছবিটা তোমাদের দেখিয়েছিলাম, আশা করি একটু হলেও তোমাদের মনে থাকবে, পিক্টোরিয়াল গ্রাফ করার চেষ্টা করি যারণ মনে থাকতে পারে। দেখো, সাতবাহনদের বংশে যদি ম্যাপ দেখে নিই, এই পুরো মহারাষ্ট্র বেল্ট, মহারাষ্ট্র দিয়ে মধ্যপ্রদেশ দিয়ে উত্তরপ্রদেশের অনেকটা অংশ, গঙ্গা বক্ষ বলতে গেলে, তারপরে ইউপি বিহারের অনেকটা অংশ, পশ্চিমবঙ্গ তো পুরোটাই প্রায় নিয়ে এই মল্ল, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এইসব হয়ে উড়িষ্যা, অন্ধ্র উপকূল পেরিয়ে গিয়ে তামিলনাড়ুর ওপরাংশটা নিয়ে চলে যাচ্ছে, মানে এই নীলগিরির ওপরের সাইডটা নিয়ে গিয়ে কর্ণাটক জোন, গোয়া টোয়া নিয়ে পুরো এতখানি বিস্তৃত অংশ। মানে উল্টে বলা যেতে পারে, একদিকে আরব সাগর আর একদিকে বঙ্গোপসাগর, এই পুরো দুই দিক, আর ওপর দিকে গঙ্গাবক্ষ, তলার দিকে বলতে পারো নীলগিরির এই অঞ্চল, এই পুরো মাঝের জায়গাটা কিন্তু সাতবাহনরা জয় করছে, বিস্তার করছে। চলে আসি তো প্রসঙ্গে। তো গৌতমীপুত্র সাতকর্ণী যে মূলত সাতবাহনদের এই যে রাজ্য বিস্তারে তার যে মূল ভূমিকা, তিনি কিভাবে জায়গাগুলো মানে ক্যাপচার করছেন, তিনি ককর অর্থাৎ রাজস্থান জোন তিনি জয় করেছেন। পরবর্তীকালে হাতছাড়া হচ্ছে, কিন্তু রাজস্থান জয় মানে জোনটা তিনি জয় করছেন। এছাড়া তিনি মূলক এই দিকের অংশটা, এছাড়া মারওয়ার অঞ্চলে অনুপ, মালব অঞ্চল, এছাড়া অবন্তী, বিদর্ভ, পৈঠান, কচ্ছ বেল্ট, কাথিয়াবার উপকূলের যে অঞ্চল, সুরট, এছাড়া কোঙ্কণ যে উপকূলটা যেটা বললাম মহারাষ্ট্র গোয়া মিলিয়ে অঞ্চল, অপরান্ত জয় করছেন। এছাড়া গোদাবরী কৃষ্ণার মাঝের যে অঞ্চলটা ঋষিক তিনি জয় করছেন, এর অপর নাম অনেক সময় বলা হয় আশিক, হোয়াট এভার যে নামে বলা হয়, ইতিহাসে বিভিন্ন রকম নাম পাওয়া যায়। এছাড়া তিনি পুরাতন কৃষ্ণা নদীর আশপাশের যে অঞ্চল দক্ষিণাংশ অশোক তিনি জয় করছেন। মহানদীর তীরবর্তী যে অঞ্চল, মহানদী অঞ্চল চকর তিনি জয় করছেন। মানে পুরো 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 জায়গাগুলো তিনি ওভারঅল জয় করছেন, যেটা তোমাদের ম্যাপে দেখালাম। সাতকর্ণীর রাজ্য জয় বড়সড় ভূমিকা রাখছে। ঠিক এরপরেই তার এই বংশ মর্যাদা বজায় রাখছেন কারা? মূলত তার সন্তান বশিষ্ঠ পুত্র পুলমাই, গৌতম সাতকর্ণীর পরবর্তীকালে, এবং তারপর যজ্ঞসী সাতকর্ণী, এবং শেষমেশ তৃতীয় পুলমাই চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ আর হয়নি। তো এই সাতবাহনদের যে এই যে বিস্তার, মূলত প্রথম সাতকর্ণী এবং গৌতমী পুত্র সাতকর্ণীর সময়কার, এই গোটা সাতবাহন যে বংশের একটা বিশাল বড় সময় ধরে তারা ভারতবর্ষের ইতিহাসে একটা যোগ্য শাসন ব্যবস্থা আমাদেরকে দিচ্ছেন। সেই সাতবাহনদের সময়কার সমাজ ব্যবস্থা কেমন ছিল? সমাজ ব্যবস্থার নিরিখে দেখতে গেলে দেখা যাবে সাতবাহন যেহেতু তারা ব্রাহ্মণ্য ধর্মকে প্রমোট করেছেন বা পুরনো বৈদিক কালচারকে প্রমোট করছেন, সেই নিরিখে ওই পরবর্তী বৈদিক যুগে যে যে মানে কি বলবো, যে যে রিচুয়ালস ছিল, যে যে প্রথা ছিল, সেগুলো কিন্তু আবার রিজুভিনেট হচ্ছে। দেখা যাচ্ছে 4টে শ্রেণী আসছে। এক ধরনের শ্রেণী, প্রথম শ্রেণী, ফার্স্ট ক্লাস ক্লাসিফিকেশন আসছে, যেখানে সামন্ত শ্রেণী, ফিউডালিজম বাদ, জমিদার প্রথা, এই ধরনের তন্ত্র আসছে, সামন্ত প্রথা চলে আসছে। দ্বিতীয় শ্রেণীতে কারা পড়ছেন? যারা বিউরোক্রেট, অমাত্য শ্রেণী, যারা সরকারি কর্মচারী, যারা বড় বড় ব্যবসায়ী, বণিক লোকজন, নিগম, যাদের মানে ফান্ড রয়েছে, আজকের দিনের ওই আম্বানি টাম্বানি লোকজন, এরকম তারা সেকেন্ড ক্লাসের লোকজন। আর সরকারটা প্রথম শ্রেণীটা হচ্ছে গিয়ে সামন্ত শ্রেণী, যারা জমিদার বর্গের লোকজন, মানে আজকের দিনের মুখ্যমন্ত্রী লেভেলের লোকজন। থার্ড শ্রেণী হচ্ছে যারা বুদ্ধিজীবী লোকজন, লেখক, বৈদ্য, কৃষক লোকজন এবং ঔষধ ব্যবসায়ী লোকজন। আর চতুর্থ শ্রেণীর লোকজন যারা খেটে খাওয়ার লোকজন, সূত্রধর, যারা কাঠের কাজ করে, মালাকার, কর্মকার, জেলে লোকজন, মৎস্যজীবী সম্প্রদায়ের লোকজন, এরা এই রকম ভাবে চতুর্থ শ্রেণীর মধ্যে পড়তো। অর্থাৎ অনেকটা বৈদিক যুগের কালচারের মতোই
সমাজে কিন্তু ক্লাসিফিকেশন বা ক্লাসিসিজম চলে আসছে, যেখানে এই 4টে শ্রেণীর মাধ্যমে সমাজ ব্যবস্থা চলছে। এবং এই সমাজ ব্যবস্থাতে কিন্তু কোথাও উগ্র ব্রাহ্মণ্যবাদ তখনও কিন্তু নেই, সহিষ্ণুতা রয়েছে। আগেও দেখলাম যে তারা মূলত ব্রাহ্মণ হলেও বৌদ্ধ ধর্মের তারা কিন্তু পৃষ্ঠপোষক ছিলেন, বৌদ্ধ ধর্মকে তারা প্রমোট করছেন। তারা কি করে বলছেন? ইতিহাস বলছে যে তারা বৌদ্ধ ধর্মকে প্রমোট করার জন্য বা তাকে সহিষ্ণুতা দেখানোর জন্য তারা বৌদ্ধ ধর্মের যারা সন্ন্যাসী তাদেরকে বৌদ্ধ বিহার বা গুহা নির্মাণ করে দিচ্ছেন, যেমন ভট্ট্রিপল্লু কিংবা পিতালখোরা, ঠিক আছে, এইসব জায়গায় তারা বৌদ্ধ ধর্মের জন্য গুহা নির্মাণ করে দিচ্ছেন। এছাড়া খুব খুব ইম্পর্টেন্ট আজকের দিনের এখনো মানে একটা রহস্য এই প্রাচীন ইতিহাসের অজন্তা ইলোরার যে গুহা মন্দির, সেই নির্মাণটাও শুরু হচ্ছে কিন্তু এদের সময়কাল দিয়েই। কলিঙ্গরাজ খারবেল রাষ্ট্রকূটদের সময় হ্যান ত্যান তো আছে, সাতবাহনদের সময় কিন্তু এই প্যারালালি এই গল্পগুলো চলছে। বাণিজ্য কেন্দ্র, ব্যবসা বাণিজ্যও কিন্তু এই সময় উঠছে। দেখতেই পাচ্ছ সমাজের সেকেন্ড শ্রেণীতে কিন্তু রাখা হচ্ছে যারা নিগম ব্যবসায়ী লোকজন, তাদেরকে রাখা হচ্ছে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মধ্যেই। তো বাণিজ্য কেন্দ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা কিন্তু শক্তিকে রাখার জন্য ইকোনমিক সেন্টার করছেন। যেমন উত্তর দিকে উজ্জয়িনী, এই কার উত্তর দিক? সাতবাহনদের যে ম্যাপ মারাঠা অঞ্চল, মহারাষ্ট্র অঞ্চল, তার উত্তর দিকে তো তোমার উজ্জয়িনী। তো উজ্জয়িনীকে কেন্দ্র করছেন। ধান্যকটক ওই কুড়ি আমাদের কটকের সাইডে উড়িষ্যার দিকটায়, ওই দিকে ধান্যকটক তিনি বন্ধ করছে। মহারাষ্ট্রের নাসিকের তারা করছে। দক্ষিণের দিকে চলে আসলে মাইসোর কর্ণাটক রিজিয়নে করছে। এছাড়া গুজরাটের দিকে গেলে ব্রোজকে তারা কেন্দ্র করছে, সোপারা করছে। ঠিক আছে, মূলত যদি বলা হয় সমুদ্র বন্দরের জন্য কোন দুটো ইম্পর্টেন্ট, তাহলে ব্রোজ এবং সোপারা সাতবাহনদের যুগে খুবই ইম্পর্টেন্ট বন্দর ছিল, যার সাথে কিন্তু ইন্দো রোমান ট্রেড হতো, ব্যবসা বাণিজ্য হতো। এবং এই জিনিসগুলো কোথাও না কোথাও আরেকটু ইন্টারপ্রেট হচ্ছে কোথায়? মুদ্রাতে। মুদ্রা, দুখানা মুদ্রার নাম পায় সাতবাহন বংশের সময়, একটি হচ্ছে সীসা আর একটি হচ্ছে পেটিন বা পটিন যাকে বলি, পরীক্ষা এগুলো আসে, সীসা বা পটিন। এইগুলোতেও কিন্তু ওই জাহাজের মাস্তুল তোলা, জাহাজের যে নকশা বা ছবি বা প্রতিকৃতি, সেগুলো কিন্তু প্রতিচ্ছবিত হচ্ছে এইখান সাতবাহনদের মুদ্রাতে। তো ওভারঅল সাতবাহনরা ধর্মের দিক থেকে অনুরাগী ছিল বৈদিক হিন্দু ধর্মে, তবুও তারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিল। এবং এই তাদের যে শাসনকালে তাদের রাজভাষা ছিল বা সরকারি ভাষা ছিল, সেটা হচ্ছে প্রাকৃত, সংস্কৃত নয়। কিন্তু বৈদিক যুগের মতো তারা ওই ব্রাহ্মণ্য ধর্মকে মানলেও, হিন্দু ধর্মকে মানলেও, তারা কিন্তু প্রাকৃত ভাষাকে জোর দিয়েছিল। ঠিক। তো প্রথম সাতকর্ণী গৌতমীপুত্র সাতকর্ণীর গল্প আমরা দেখে নিলাম। এর পরবর্তীকালে আর দারুণ কোনো উল্লেখযোগ্য ঘটনা সেরকমভাবে নেই। টুকুস টাকুস করে বেশ কিছু দক্ষিণ ভারতের শাসকদের সঙ্গে তাদের লড়াই, উত্তর ভারতের লোকদের সঙ্গে তাদের লড়াই করে যাচ্ছেন, রাজা জয় রাখছেন, টিকিয়ে রাখছেন। বশিষ্ঠপুত্র পুলমাই 130 থেকে 154 এর মধ্যে খ্রিস্টাব্দের সময়। এছাড়া শিবাশ্রী সাতকর্ণী, শিবকান্ত সাতকর্ণী টুকটাক করে রাখছেন। শেষমেশ কিছু বড় সড়ো একটুখানি রক্ষা করার চেষ্টা করছেন যজ্ঞশ্রী সাতকর্ণী, এবং শেষ অবধি তৃতীয় মূলবাহীর আমলে সাতকর্ণী বংশ হারিয়ে যাচ্ছে। তো লাস্ট শাসক সাতবাহন বংশের কে? তৃতীয় পুলমাই। আর প্রথম কে ছিলেন ফাউন্ডার? শ্রীমুখ বা শ্রীমুখ। প্রথম ইম্পর্টেন্ট শাসকের নাম কি? প্রথম সাতকর্ণী। কিন্তু বেশ শাসকের নাম কি? বেশ শাসকের নাম হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। ক্লিয়ার স্যার? তো ওভারঅল আমরা কিন্তু একদম মাইন্ড ম্যাপের মাধ্যমে সাতবাহন বংশের গল্প পুরোপুরি দেখে নিলাম। এর পরবর্তীকালে গুপ্তরা চলে আসবে। গুপ্ত যুগের ইতিহাস আমরা প্রতিটি পরতে পড়বো যে কেন গুপ্তদেরকে বলা হতো গোল্ডেন সময় ভারতবর্ষের ইতিহাসে। চলো পড়তে থাকো, বুঝতে থাকো, মন দিয়ে পড়ো। নোট তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। প্রত্যেকে কিন্তু লড়াই করো। মনে রাখবে WBCS মিন্স WBCS। যারা ভাই পাখির চোখ করছো সিভিল সার্ভিসকে, তাদেরকে জোর দিয়ে পড়তেই হবে। ফোকাস রাখো শুধু, তোমার লড়াই, তোমারই লড়াই, তুমিই পাহাড়ে ওঠো, তোমারই হাঁটা ব্যথা করবে। তো শেষমেশ ওপরে উঠতে পারলে যে জয়ের যে হাসি, সেটা তুমিই হাসবে। লড়ে যাও, যতক্ষণ আছি ততক্ষণ সঙ্গে থাকার চেষ্টা করছি, নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেককে বেস্ট অফ লাক।